রিমালের প্রভাবে উপকূলের অবস্থা জানতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি পটুয়াখালীর কুয়াকাটা সাগর পাড়ে। সেখানে আছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, কুয়াকাটার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন? এবং এর আগে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো যাচ্ছেন না, সবশেষ কি অবস্থা দেখছেন? পরিস্থিতি কিছুটা বদলেছে কিনা এবং আশ্রয় কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় খাবার ও ওষুধের যথেষ্ট মজুদ রয়েছে কিনা জানাবেন। সন্ধ্যার পর থেকে শুরু করে এখন 9টা বাজে, পুরো 2 থেকে আড়াই ঘন্টা ধরে সেই তাণ্ডবে আমরা দেখতে পাচ্ছি বাতাসের গতিবেগ কোনোভাবেই কমছে না। একই সাথে বৃষ্টি রয়েছে এবং সেই বাতাসের তোড়ে কিন্তু কাঁচাপাকা যে ঘর সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আমরা পাচ্ছি। এর মধ্যে বেশ কয়েকটি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ভেঙে গেছে এবং সেসব এলাকাতে পানি ঢুকে গেছে, ফসলের ক্ষতি হচ্ছে, গবাদি পশুর ক্ষতি হচ্ছে, এরকম সংবাদ কিন্তু আমরা পাচ্ছি। পুরো কুয়াকাটা কলাপাড়াতেই কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, যার কারণে যোগাযোগটি খুব একটি সহজ হচ্ছে না। সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোর খবর পাচ্ছিলাম যে আমরা চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের যে মানুষ রয়েছেন তারা সেখানে এসেছেন, তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন থেকে এটি মনিটরিং করা হচ্ছে এবং জেলা প্রশাসন কিছুক্ষণ আগে সন্ধ্যায় কুয়াকাটাতে এসেছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে, কিন্তু একেবারেই কুয়াকাটার শহর পৌরসভা লাগোয়া যে আশ্রয় কেন্দ্রটি আছে সেখানে খুব বেশি একটি মানুষকে আমরা দেখতে পাইনি, সেটি অনেকটা ফাঁকাই বলা যায়। আশেপাশেই মানুষ আছেন, তারা বলছেন যে পরিস্থিতি যদি খুব বেশি খারাপ না হয় তাহলে তারা যাবেন না। কিন্তু নিম্নাঞ্চল যদি আমি বলি, একেবারে রানাবালি, গলাচিপা এইসব এলাকার যে প্রত্যন্ত গ্রামগুলো রয়েছে, চরাঞ্চলগুলো রয়েছে, সেখানকার মানুষের ঝুঁকির কথা চিন্তা করেই কিন্তু আগাম যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে এবং সেই প্রস্তুতিতে অনেকেই আসলে আসেন না। ঘূর্ণিঝড় নিয়ে যে এই এত বড় ধরনের ক্ষতি করতে পারে সেটি অনেকেই শেষ সময় এসে অনুধাবন করেন। যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে কুয়াকাটার বেড়িবাঁধ লাগোয়া যে সকল বাড়িঘর, মার্কেট, দোকানপাট রয়েছে, তারা শেষ সময় এসে তাদের মালামাল সহকারে সরে দেওয়ার চেষ্টা করছেন। অনেকেই অনেক কিছু ছড়াতে পারেননি, কারণ শেষ সময় যখন সাগরের পানি বৃদ্ধি পেয়েছে, ঢেউয়ের তোড়ে কিন্তু অনেক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত যদি তারা একটু আগে বিষয়টি আমলে নিতেন, সরকারের পক্ষ থেকে, গণমাধ্যমের পক্ষ থেকে যেভাবে সচেতন করা হয়েছিল, সেটি যদি তারা আগেই এই সচেতনটি হতেন তাহলে তারা সেই ক্ষতির মুখে পড়তেন। তারা এখন বলছেন যে তারা আগে একটি সঠিক সময় যখন সাগরের পানি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে সবশেষ পরিস্থিতি জানার জন্য। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাল্গুনী রশিদ। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর জানবো তার কাছ থেকে। ফাল্গুনী, ঘূর্ণিঝড় রিমালের অবস্থান এখন ঠিক কোথায় রয়েছে? এবং আবহাওয়া অফিস বলছে যে এটি বাংলাদেশ উপকূল 5 থেকে 7 ঘন্টায় পুরোপুরি অতিক্রম করবে। সেক্ষেত্রে গতিপথটি আরেকটু ব্যাখ্যা করবেন। এখন পর্যন্ত যেটি সর্বশেষ বলতে পারি যে সন্ধ্যা 6টার পর এটি উপকূল অতিক্রম করতে শুরু করেছে। কেন্দ্র, একেবারে কেন্দ্র সেটি নয়, আমরা যেই ব্যাসের কথা বলে থাকি যে 64 কিলোমিটার ব্যাপী যে বাতাসের সর্বোচ্চ ঘূর্ণন গতিবেগ যেইখানে থাকে, সেই কেন্দ্রটি আসলে প্রবেশ করতে শুরু করেছে এবং এটি আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরোপুরি বাংলাদেশের স্থলভাগে অতিক্রম করবে। এই মুহূর্তে মংলা এবং খেপুপাড়ার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে সেখানে বৃষ্টি কিছুটা কম থাকলেও বাতাসের গতিবেগ কিন্তু অনেক বেশি থাকবার কথা। এবং এর যে নিম্নবর্তী অংশটি রয়েছে যেটি মূলত মেঘ, আপনি জানেন যে একটি ঝড়ের নিচের দিকে কিন্তু পরিধি কম থাকে, ওপরের দিকে 400 থেকে 500 কিলোমিটারের ব্যাপ্তি হয়ে থাকে, বা মেঘের যে অংশটি আমরা স্যাটেলাইট ইমেজে দেখে থাকি, সেই অংশটির প্রভাব কিন্তু থেকে যাবে আজকে মধ্যরাত পর্যন্ত। এবং আপনি জানেন যে এখন কিন্তু ভাটা কমতে শুরু করেছে এবং জোয়ারের পানি ঢুকতে শুরু করবে এবং বেলা 9:30টার পরে কিছুটা জোয়ার আছে, জোয়ারের পানির উচ্চতাও কিন্তু বাড়তে শুরু করবে এবং বাতাসের বেগ যেহেতু বেশি থাকবে, খুব স্বাভাবিকভাবেই আবারও একটি জলোচ্ছ্বাসের সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা যেমনটি দুপুরবেলা দেখেছিলাম যে বায়ুতাড়িত বেগের কারণে স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের কথা বলেছিল আবহাওয়া অধিদপ্তর, সেটি আমরা দেখেছিলাম যে 5 ফুট পর্যন্ত পানিতে তলিয়ে গেছে বিভিন্ন গ্রাম। সেটি কিন্তু আবারও হতে যাচ্ছে, অর্থাৎ রাতের যে পরিস্থিতি সেটি কিন্তু প্রতিকূলই থাকবে বলে আমরা ধারণা করতে পারি এবং আবহাওয়া অধিদপ্তরও সেটি জানিয়েছে। এবং যে সংকেতগুলো আছে সেগুলোর কিন্তু কোনো পরিবর্তন নেই। পায়রা এবং মংলা বন্দরে
10 নম্বর মহাবিপদ সংকেত এবং কক্সবাজার চট্টগ্রামে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝড়টি যখন পুরোপুরি অতিক্রম করবে, অর্থাৎ 5 থেকে 6 ঘন্টা আবহাওয়া অফিস যেটি বলছে, এরপরে হয়তো আমরা দেখতে পারি যে সিগন্যালটি কমিয়ে দেওয়া হতে পারে, তখন আবার কিছুটা স্বাভাবিক হয়ে আসবে হয়তোবা জীবনযাপন। কিন্তু এই ভারী বৃষ্টির কথা কিন্তু তারা বহু আগে থেকেই বলে আসছে। জলোচ্ছ্বাস এবং ভারী বৃষ্টি এই দুটি মূল সমস্যা হবে এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে। আবহাওয়া অফিস এতটুকুই আসলে আমাদেরকে সর্বশেষ জানিয়েছে। ফাল্গুনী রশিদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া অফিস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাল্গুনী রশিদ। তিনি আমাদের ঘূর্ণিঝড় রিমালের সবশেষ গতি প্রকৃতি সম্পর্কে জানাচ্ছিলেন।